আজ পার্ট 6-এ আমরা এই অধ্যায় সম্পর্কিত আরও 40টি এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আসি, দেখো, প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর রয়েছে। সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তা স্তর, প্রি অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তা স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং যৌক্তিক সক্রিয়তা স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ। এটি কোন মনোবিদের মতামত? কোন মনোবিদ এটা বলেছিলেন? অপশন দেখো, এরিক এরিকসন, কোহেলবার্গ, পিয়াজে এবং ভাইগটস্কি। কোনটা হবে বলো তো? প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর আছে, এটা বলেছিলেন মনোবিদ পিয়াজে। তাহলে সি অপশন কারেক্ট। পিয়াজে বলেছিলেন যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর রয়েছে: সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর এবং যৌক্তিক সক্রিয়তা স্তর। পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, বস্তু স্থায়িত্ব অবজেক্ট পার্মানেন্স প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? অপশন দেখো, এ হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, 2 হলো প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, সি হলো মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ডি হলো যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। আমরা জানি বস্তু স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স এটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ এর বৈশিষ্ট্য। এটা আমরা অধ্যায় সম্পর্কিত আলোচনায় দেখেছিলাম। কোয়েশ্চেন নাম্বার 3-তে আসি। বাস্তববাদ বা রিয়েলিজম, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম, কৃত্রিমতা আর্টিফিশিয়ালিটি, অবযুক্তিপূর্ণ বিচার ট্রান্সডাক্টিভ রিজনিং প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? পিয়াজে বলেছিলেন যে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ এর বৈশিষ্ট্য। অপশন দেখো, সংবেদন সঞ্চালনমূলক স্তর সেন্সরি মোটর স্টেজ হবে না, প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ এটা কারেক্ট হবে, মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ এটাও হবে না, যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ এটাও হবে না। তাহলে আনসার হচ্ছে যে প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, অপশন বি। এই স্তরের বৈশিষ্ট্য হলো বাস্তববাদ বা রিয়েলিজম, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম, কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি, অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাক্টিভ রিজনিং। পরের প্রশ্নে আসি। কোয়েশ্চেন নাম্বার 4, সংরক্ষণ বা কনজারভেশন, ক্রমপর্যায় বা সেরিয়েশন, শ্রেণীকরণ ক্লাসিফিকেশন, সংখ্যার ধারণা বা নাম্বার কনসেপ্ট প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? অপশন সেই 4টেই আছে: সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ এবং যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। এখানে আনসার হবে সি, মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এর বৈশিষ্ট্য হল সংরক্ষণ, ক্রমপর্যায়, শ্রেণীকরণ এবং সংখ্যার ধারণা। পরের কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 5, মনোসামাজিক বিকাশ সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট এর প্রবক্তা কে? দেখো অপশন, জা পিয়াজে, এরিক এরিকসন, জিএইচ হল এবং এল কোহেলবার্গ। আমরা জানি মনোসামাজিক বিকাশ এর প্রবক্তা হলেন মনোবিদ এরিক এরিকসন। ফ্রয়েড অনুগামীদের অন্যতম মনোবিদ এরিক এরিকসন হলেন মনোসামাজিক বিকাশের প্রবক্তা। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 6, নৈতিক বিকাশের মূলত 3টি স্তর: প্রাক প্রথাগত স্তর বা প্রি কনভেনশনাল স্টেজ, প্রথাগত স্তর বা কনভেনশনাল স্টেজ এবং পরবর্তী প্রথাগত স্তর বা পোস্ট কনভেনশনাল স্টেজ। এটা কোন মনোবিদের মতামত? দেখো অপশন কি কি দেওয়া আছে: পিয়াজে, কোহেলবার্গ, এরিক এরিকসন এবং জিএইচ হল। তাহলে নৈতিক বিকাশের 3টে স্তর, মূলত 3টে স্তর, এই সম্পর্কিত মতামত দিয়েছিলেন মনোবিদ কোহেলবার্গ। তাহলে এখানে আনসার হবে বি, কোহেলবার্গ। তিনি বলেছিলেন নৈতিক বিকাশের মূলত 3টি স্তর: প্রাক প্রথাগত স্তর, প্রথাগত স্তর, পরবর্তী প্রথাগত স্তর। পরের কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 7, নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তির 2টি ভাগ, এ টাইপ এবং বি টাইপ, কোন মনোবিদ বলেছেন? অপশন দেখো, কোহেলবার্গ, পিয়াজে, জিএইচ হল এবং এরিক এরিকসন। তাহলে এ হলো কারেক্ট অপশন। কোহেলবার্গ বলেছিলেন নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তির 2টি ভাগ, এ টাইপ এবং বি টাইপ। পরের কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 8, বিকাশের 3টি প্রধান উপাদান হলো জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব
এবং ভূমিকা গ্রহণ ক্ষমতা। এটা কোন মনোবিদের মতামত? এটাও বলেছেন মনোবিদ কোহেলবার্গ। তাহলে ডি অপশন কারেক্ট, কোহেলবার্গ। পিয়াজে তিনি বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক বিকাশ, ইন্টেলেকচুয়াল অর কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে বলেছিলেন কথা, সেটা হচ্ছে পিয়াজে। জিএইচ হল তিনি বয়ঃসন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার স্তর বলে উল্লেখ করেছিলেন। আর মনোবিদ এরিক এরিকসন তিনি হচ্ছেন মনোসামাজিক বিকাশের প্রবক্তা বা সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলেছিলেন। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 9। কোন মনোবিদ তার নৈতিক বিকাশ তত্ত্বকে 4টি ভাগে ভাগ করেছেন? অ্যানোমি 0 থেকে 5 বছর, হেটেরোনমি অথরিটি 5 থেকে 9 বছর, হেটেরোনমি রেসিপ্রোসিটি 9 থেকে 13 বছর এবং অটোনমি 13 থেকে 18 বছর। অপশন দেখি, কোহেলবার্গ, এরিক এরিকসন, পিয়াজে এবং জিএইচ হল। তাহলে এই যে নৈতিক বিকাশের তত্ত্বকে 4টি ভাগে ভাগ করেছেন পিয়াজে, তাহলে অপশন সি হলো কারেক্ট। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 10। জ্ঞান কিভাবে বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? দেখো অপশন কি কি দেওয়া আছে। দলের প্রতি অনুগত থেকে, নিশ্চয়ই। দলের নিয়ম নীতি অনুসরণ করে, এটাও ঠিক। নিজের কার্যাবলীর প্রতি বন্ধুদের সমর্থন পেয়ে, এগুলো সবই কিন্তু বালকদের সামাজিকীকরণেই সাহায্য করে। তাহলে আনসার হবে উপরের সবকটি। তাহলে অপশন ডি কারেক্ট, উপরের সবকটি। কোয়েশ্চেন নাম্বার 11-এ চলে আসি। নিচের কোনটি সঠিক নয়? দেখো অপশন কি কি দেওয়া আছে। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে অনেক সময় সকলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পায়, এটা ঠিক। এই বয়সের কিশোররা সামান্য কারণে নিজেদের মধ্যে ঝগড়া করে, যার পরিণতি ঘটে মারামারির মধ্য দিয়ে, এটাও কিন্তু বয়ঃসন্ধিকালের একটা সমস্যা, ঠিক। এই বয়সের কিশোর কিশোরীরা অধিকাংশ সময়ে বয়স্কদের শ্রদ্ধা করে, এটা সঠিক নয়। ডি অপশন হচ্ছে এই বয়সের কিশোর কিশোরীরা ইচ্ছাকৃতভাবেই অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না, এটাও কারেক্ট। তাহলে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে কোনটা সঠিক নয়, তাহলে কোনটা সঠিক নয়? অপশন সি, এই বয়সের কিশোর কিশোরীরা অধিকাংশ সময়ে বয়স্কদের শ্রদ্ধা করে, এটা সঠিক নয়। কোয়েশ্চেন নাম্বার 12-এ আসি। বক্তব্যগুলির মধ্যে সঠিক হলো, দেখো অপশন কি কি দেওয়া আছে। বয়ঃসন্ধিকালে দলগত কার্যাবলী বৃদ্ধি পায়, এটা তো ঠিক। বয়ঃসন্ধিকালে দলগত কার্যাবলী হ্রাস পায়, এটা ঠিক নয়। বয়ঃসন্ধিকালে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়, না এটাও ঠিক নয়। আমরা পড়েছিলাম যে উত্তর বাল্যকালে কিন্তু অসামাজিক কাজকর্মের সঙ্গে অনেক বালকরা যুক্ত হয়ে যায়, বয়ঃসন্ধিকালে নয়। বয়ঃসন্ধিকালে সাধারণত মানসিক ভারসাম্য ব্যাহত হয় না, এটাও ঠিক। তাহলে ঠিক কী কী পেলাম? এ ঠিক এবং ডি ঠিক। তাহলে অপশন সি কারেক্ট, এ ও ডি। তাহলে 12-এর আনসার হচ্ছে সি, এ ও ডি। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 13। স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি হলো, দেখো কি কি। সামাজিক বঞ্চনা, হ্যাঁ এটা সামাজিক বিকাশের অন্তরায়। বি হলো সামাজিক কাজে অত্যধিক অংশগ্রহণ, এটা সামাজিক বিকাশে সাহায্য করে। অধিক নির্ভরশীলতা, এটা কিন্তু সামাজিক বিকাশের অন্তরায়। কুসংস্কার, এটাও সামাজিক বিকাশকে ব্যাহত করে। তাহলে সামাজিক বিকাশের অন্তরায়গুলি হলো এ সামাজিক বঞ্চনা, সি অধিক নির্ভরশীলতা এবং ডি কুসংস্কার। দেখো এ সি ডি কোথায় আছে অপশনে, তাহলে দেখা যাচ্ছে সি অপশন কারেক্ট, এ সি ও ডি এটা হচ্ছে সামাজিক বিকাশের অন্তরায়ের কারণ। এরপর আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 14-এ। ব্যক্তিত্বের ব্যাখ্যা হলো কি কি। অপশন দেখি। এ অপশন বলছে নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখা, এটা তো ব্যক্তিত্বের ব্যাখ্যা নিশ্চয়ই নয়। আত্মপ্রত্যয় গড়ে তোলা, হ্যাঁ। নিজেকে অন্যদের কাছে তুলে ধরা, না এটা ব্যক্তিত্বের কোনো ব্যাখ্যা নয়। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, হ্যাঁ। বর্তমান এবং ভবিষ্যতে সার্থক অভিযোজনে সক্ষম হওয়া, এটাও ঠিক। তাহলে ঠিক কী কী পেলাম? বি, ডি এবং ই। দেখো অপশানে কোথায় আছে বি, ডি এবং ই, এটা হচ্ছে ডি অপশন কারেক্ট। বি, ডি ও ই এটা হচ্ছে ব্যক্তিত্বের ব্যাখ্যা, এগুলো দিয়ে পাওয়া যায়। এরপর আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 15-এ। ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো, কোনগুলো ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক? দেখো প্রধানত বংশধারা, শুধুমাত্র বংশধারা নয়। প্রধানত পরিবেশ, শুধুমাত্র পরিবেশ নয়। বংশধারা এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, এটা ঠিক। ডি অপশন দেখি। বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। তাহলে সবচেয়ে ভালোভাবে ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক কি সেটা এক্সপ্লেন করেছে অপশন ডি। তাহলে এখানে কারেক্ট হচ্ছে অপশন ডি। ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা।
কোয়েশ্চেন নাম্বার 16-এ আসি। ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়াগুলো হলো কি কি? বিভেদীকরণ মানে আলাদা করা, সমন্বয়করণ একত্রিত করা, পরিণমন বা ম্যাচুরেশন উপরের সবগুলি। তাহলে এখানে কারেক্ট হবে উপরের সবগুলি। ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়ার মধ্যে বিভেদীকরণও পড়ে, সমন্বয়করণও পড়ে এবং পরিণমনও পড়ে। তাহলে অপশন ডি কারেক্ট, উপরের সবগুলি। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 17। নিচের কোনটি ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নয়? দেখো অপশন কি কি দেওয়া আছে। শিখন, এটা তো ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া। শিখনের সাহায্যে ব্যক্তিত্ব কিছুটা হলেও বিকশিত হয়। প্রেরণা বা মোটিভেশন, এটা কিন্তু সরাসরিভাবে ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নয়। পরিণমন, এটাও হচ্ছে ম্যাচুরেশন, যেটা ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া। সমন্বয়করণ, এটাও ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া। তাহলে কারেক্ট হবে বি, যে ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নয় হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 18। 10 থেকে 12 মাস বয়সে শিশুরা কতগুলো অর্থহীন আওয়াজ করে, একে কি বলে? দেখো অপশন ববলিং, টাম্বলিং, বাজিং এবং সুইমিং। এখানে অপশন এ কারেক্ট। 10 থেকে 12 মাস বয়সে শিশুরা যে অর্থহীন আওয়াজ করে তাকে বলা হয় ববলিং। পরের কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 19। এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে, অপশন দেখি। আমরা জানি এরিকসন মনোসামাজিক বিকাশের প্রবক্তা। সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে তিনি কথা বলেছিলেন, তাই তো? অপশন দেখি। ব্যক্তির জ্ঞানমূলক বিকাশের উপর অধিক গুরুত্ব দিয়েছেন, না। ব্যক্তির কর্মমূলক বিকাশের উপর অধিক গুরুত্ব দিয়েছেন, এটাও কারেক্ট নয়। অনুভূতিমূলক বিকাশের উপর অধিক গুরুত্ব দিয়েছেন, এটাও কারেক্ট নয়। দেখো ডি অপশন, সামাজিক আচরণের উপর অধিক গুরুত্ব দিয়েছেন, এটা হচ্ছে কারেক্ট। কারণ এরিকসন তিনি ছিলেন মনোসামাজিক বিকাশের প্রবক্তা বা সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টের প্রবক্তা। তাহলে এখানে ডি অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 20-তে আসি। ব্যক্তির নিজ সম্পর্কে ধারণার বিকাশ নির্ভর করে, অপশন দেখো। শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা, এটা ঠিক। বি হচ্ছে মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা, এটাও ঠিক। বংশধারা সম্পর্কে সচেতনতা, না, এটা কিন্তু ব্যক্তির নিজ সম্পর্কে ধারণার বিকাশে ততটা গুরুত্বপূর্ণ নয়। সফলতার অভিজ্ঞতা, এটাও ঠিক। আর্থিক সচ্ছলতা সম্পর্কে ধারণার উপর, এটা ঠিক নয়। তাহলে কি কি ঠিক পাওয়া গেল? এ অপশন কারেক্ট, বি কারেক্ট এবং ডি কারেক্ট। দেখো এগুলো কোথায় আছে। দেখা যাচ্ছে যে অপশন এ কারেক্ট। এ, বি ও ডি। ব্যক্তির নিজ সম্পর্কে ধারণার বিকাশ নির্ভর করে শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা, মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা এবং সফলতার অভিজ্ঞতার ওপর। কোয়েশ্চেন নাম্বার 21-এ যাই। ব্যক্তির নিজ সম্পর্কে ধারণা বিকাশের বৈশিষ্ট্য হলো, অপশন কি কি দেওয়া আছে দেখো। এটি ঊর্ধ্বক্রমিক, ঠিক। শিক্ষক, পিতামাতা, সহপাঠী ইত্যাদির ইতিবাচক ভূমিকা, নিশ্চয়ই, এটাও ঠিক। প্রথমে গৃহ পরিবারে প্রাথমিক নিজ সম্পর্কে ধারণা গড়ে ওঠে, পরে বিদ্যালয়ে প্রবেশের পর গৌণ নিজ সম্পর্কে ধারণা গড়ে ওঠে, এটাও ঠিক নিজ সম্পর্কে ধারণা বিকাশের ক্ষেত্রে। তাহলে এখানে দেখা যাচ্ছে ডি অপশন কারেক্ট, উপরের সবগুলি ব্যক্তির নিজ সম্পর্কে ধারণা বিকাশের বৈশিষ্ট্য। কোয়েশ্চেন নাম্বার 22-তে আসি। নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনগুলো? দেখো লিঙ্গগত পার্থক্য, বালক বালিকাদের মধ্যে পার্থক্য, নিশ্চয়ই। জাতিগত পার্থক্য, এটাও কিন্তু নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ। সামাজিক শ্রেণী পার্থক্য, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে কারেক্ট হবে ডি, উপরের সবগুলি নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 23। শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে, অপশন দেখো। নিজ সম্পর্কে ধারণা গঠনের পর, এটা কারেক্ট। নিজ সম্পর্কে ধারণা গঠনের পূর্বে, না। নিজ সম্পর্কে ধারণা এবং সামাজিক ধারণা একই সঙ্গে গড়ে ওঠে, এটাও ঠিক নয়। ওপরের কোনোটিই নয়, এটাও হবে না। তাহলে এখানে অপশন এ কারেক্ট, যে শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর। পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 24। শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে, এ অপশন দেখো। শিক্ষার্থীর আর্থিক পশ্চাৎপট সম্পর্কে তথ্য সংগ্রহে, না। শিক্ষার্থীকে কেন শেখানো হবে তা জানতে, না। শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে, এটা কারেক্ট। অপশন সি হচ্ছে কারেক্ট। অপশন ডি দেখো, শিক্ষার্থীর সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে, না। তাহলে এখানে অপশন সি কারেক্ট। শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে। কোয়েশ্চেন নাম্বার 25-এ আসি। বাল্যকালের দৈহিক বিকাশের হার
অপশন দেখো, শৈশবের তুলনায় বৃদ্ধি পায়। না, আমরা জানি শৈশবের তুলনায় কিন্তু বাল্যকালের দৈহিক বিকাশের হার হ্রাস পায়। শৈশবের তুলনায় হ্রাস পায়, এটা ঠিক। নির্ভর করে পুষ্টির ওপর, উপরের কোনোটিই সঠিক নয়। তাহলে এখানে বি অপশন কারেক্ট, যে বাল্যকালের দৈহিক বিকাশের হার শৈশবের তুলনায় হ্রাস পায়। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 26, নিচের কোনটি সঠিক নয়? দেখো অপশন, শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে অনুকূল পরিবেশ রচনা করা শিক্ষকের অবশ্যই কর্তব্য, এটা ঠিক। শিশুর বৃদ্ধি ও বিকাশ অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা শিক্ষকের দায়িত্ব, এটাও ঠিক। শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা শিক্ষকের কর্তব্য, না, শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু শিক্ষকের নেই। বিকাশটা হলো নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। ডি হচ্ছে, বয়স অনুযায়ী শিশুর বৃদ্ধি ও বিকাশ হচ্ছে কিনা সে সম্পর্কে শিক্ষক অবশ্যই সচেতন হবেন, এটাও ঠিক। তাহলে কোয়েশ্চেন বলেছে নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে সি, শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা শিক্ষকের কর্তব্য, এটা সঠিক নয়। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 27, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয়। অপশন দেখো, 3 বছর বয়সে, 11 বছর বয়সে, 6 বছর বয়সে আর 18 বছর বয়সে। আমরা জানি উত্তর বাল্যকাল বা পরবর্তী বাল্যকালে শিশুর মস্তিষ্ক পরিণত হয় বা পূর্ণবয়স্ক মানুষের মতো হয়। তাহলে এখানে অপশন হবে, অপশন হচ্ছে সি, 6 বছর বয়সে শিশুর মস্তিষ্ক সাধারণভাবে পরিণত হয়। এরপর আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 28, ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয়? দেখো অপশন কি কি দেওয়া আছে, শৈশব না, বয়ঃসন্ধিক্ষণ না, প্রাপ্তবয়স্ক এটাও কিন্তু না। তাহলে এখানে অপশন ডি কারেক্ট, ওপরের কোনোটিই নয়। কারণ জীবন বিকাশের রহস্যমূলক স্তর বলা হয় বাল্যকালকে, যেটা অপশনের মধ্যে নেই। পরবর্তী কোয়েশ্চেনে আসি 29, জীবন বিকাশের বাল্যস্তরকে কেন রহস্যমূলক স্তর বলা হয়? বাল্যস্তরকে তো রহস্যমূলক স্তর বলা হয় আমরা জানলাম, কিন্তু কেন বলা হয়? অপশন দেখো, এ বলছে প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে, ঠিক, এই জন্যই রহস্যমূলক স্তর বলা হয়। খুব দ্রুত মানসিক বিকাশ ঘটে না, শারীরিক বিকাশ খুব দ্রুত ঘটে, এটাও ঠিক নয়। সমস্ত দিকের বিকাশই খুব দ্রুত ঘটে না। এখানে রহস্যমূলক স্তর বলার কারণ হচ্ছে প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে বাল্যকালে, তাই একে রহস্যমূলক স্তর বলা হয়। এরপর আসি পরের কোয়েশ্চেন নাম্বার 30, মানুষের উপর ক্লান্তির প্রভাব। অপশন দেখো, হিতকর, ভালো, এটা ঠিক। বি অপশন দেখো, কোনো সময় হিতকর আবার কোনো সময় অহিতকর, না, অহিতকর না। ডি অপশন দেখো, ভারসাম্য ব্যাহত হওয়ার থেকে রক্ষা করে। এখানে হিতকর কেন তার এক্সপ্লেনেশন অপশন ডিতে দেওয়া আছে, তাই আমরা অপশন ডি কারেক্ট করব, যে মানুষের উপর ক্লান্তির প্রভাব ভারসাম্য ব্যাহত হওয়ার হাত থেকে রক্ষা করে। ডি অপশন কারেক্ট। পরের কোয়েশ্চেনে আসি, হার্লকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য? অপশন দেখো, এ বলেছে সম্ভাবনার দিক থেকে দুটো শিশু কখনোই সদৃশ্য হয় না, এটা কিন্তু সত্য বা কারেক্ট। সমবয়সী দুটো শিশু সব দিক থেকেই প্রায় সদৃশ্য, না, দুটি শিশুর মধ্যে দু ধরনের গুণাবলী দেখা যায়, এটাও কারেক্ট নয়। প্রকৃতির দিক থেকে দুটো শিশু কখনোই এক নয়, এটাও ঠিক নয়। তাহলে অপশন এ কারেক্ট, যে সম্ভাবনার দিক থেকে দুটো শিশু কখনোই সদৃশ্য হয় না হার্লকের মতে। এরপর আমরা পরের কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 32, বিকাশের কোন স্তরে শিশু ক্রোধ এবং স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে? অপশন দেখো, শৈশবে, এটাই কারেক্ট। বাল্যকালে না, বয়ঃসন্ধিকালে না, প্রাপ্তবয়সেও না। তাহলে এখানে অপশন এ কারেক্ট, শৈশবে শিশু ক্রোধ এবং স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে। কোয়েশ্চেন নাম্বার 33, সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়? অপশন দেখো, প্রায় 3 বছর বয়স পর্যন্ত, প্রায় 4 বছর বয়স পর্যন্ত, 8 বছর বয়স পর্যন্ত, সঠিক বলা যায় না। তাহলে শৈশবকালে জেনারেলি শিশুরা আত্মকেন্দ্রিক হয়, তাহলে এখানে অপশন এ কারেক্ট, প্রায় 3 বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়। পরে কোয়েশ্চেনে আসি এবার, কোয়েশ্চেন নাম্বার 34, ব্যক্তি যখন শিশুর গাল আলতো স্পর্শ করে তখন শিশুর মুখে হাসি দেখা যায়, এর কারণ কি? অপশন দেখো, প্রতিবর্ত ক্রিয়া, প্রাক্ষবিক প্রতিক্রিয়া, সামাজিক সচেতনতা এবং অনুবর্তন প্রতিক্রিয়া। এখানে অপশন এ কারেক্ট, প্রতিবর্ত ক্রিয়ার জন্যই দেখা যায় যখন ব্যক্তি শিশুর গাল আলতো স্পর্শ করে তখন শিশুর মুখে হাসি দেখা যায়।
কোয়েশ্চেন নাম্বার 35-এ আসি। শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে যে নেতিবাচক প্রভাব ফেলে তার ফলে অপশন দেখো, শিক্ষার্থীর মধ্যে জটিলতা দেখা যায়, প্রাক্ষোভিক বিকাশে বাধা সৃষ্টি করে, শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় হয়। এটা কারেক্ট হবে। শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু শিক্ষকের কঠোর আচরণ নেতিবাচক প্রভাব ফেলে। ডি হচ্ছে শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তাহলে এখানে সবচেয়ে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় হয় শিক্ষকের কঠোর আচরণ। কোয়েশ্চেন নাম্বার 36-এ আসি। শিশুদের মধ্যে অনুভূতি বিকাশে শিক্ষামূলক অন্যতম কর্মসূচি হলো। অপশন কি কি দেওয়া আছে দেখি। সহযোগিতামূলক খেলাধুলোর ব্যবস্থা করা, নিশ্চয়ই এটা অনুভূতি বিকাশে অন্যতম কর্মসূচি। নৃত্য, সঙ্গীত এবং নাটকের মতো দলগত কার্যাবলীর আয়োজন করা, এটাও ঠিক। সমবেতভাবে ড্রিল এবং খেলার মাঠে শারীরিক অনুশীলনের ব্যবস্থা করা, এটাও ঠিক। তাহলে এক্ষেত্রে আনসার হবে ডি, উপরের সবগুলি শিশুদের মধ্যে অনুভূতি বিকাশে শিক্ষামূলক অন্যতম কর্মসূচি হিসেবে কিন্তু গ্রহণ করা যেতে পারে। পরে কোয়েশ্চেন নাম্বার 37। মনোবিদ ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে? দেখো অপশন, 1 বছরে না, 2 বছরে না, 3 বছরে এটা কারেক্ট, 5 বছরে না। তাহলে দেখা যাচ্ছে যে মনোবিদ ব্রিজের মতে 3 বছরের মধ্যে শিশুর সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 38। শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই? শারীরিক বিকাশের সঙ্গে সম্পর্ক নেই কোনটির? দেখো, দেহের ওজন এর সঙ্গে শারীরিক বিকাশের সম্পর্ক আছে, অস্থি এর সঙ্গেও আছে, মস্তিষ্ক সে তো থাকবেই, রক্ত সংবহন এর সঙ্গে দেখা যাচ্ছে শারীরিক বিকাশের কোনো সম্পর্ক নেই। তাহলে ডি অপশন কারেক্ট। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 39। প্রাক বাল্যকালের শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি হলো। প্রাক বাল্যকাল, তাহলে সেই সময় শিশুরা খেলনা নিয়েই খেলতে ভালোবাসে। দেখো অপশন, এ হচ্ছে খেলনা এবং খেলা, বি হলো মডেল, সি হলো কাগজ ও পেন্সিল, ডি হলো ছবি। তাহলে এখানে কারেক্ট আনসার হলো খেলনা ও খেলা। এটাই হলো প্রাক বাল্যকালের শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি। কোয়েশ্চেন নাম্বার 40-তে আসি। মনোবিদ ওয়াটসনের মতে আবেগমূলক প্রতিক্রিয়াগুলো কি কি? প্রক্ষোভমূলক বিকাশ সম্পর্কে মনোবিদ ওয়াটসন বলেছিলেন যে আবেগমূলক প্রতিক্রিয়া মূলত 3টি। কি কি? অপশন দেখি দেখো। ভয়, রাগ ও ভালোবাসা, এটাই কারেক্ট। ভয়, দুশ্চিন্তা ও ভালোবাসা, দুশ্চিন্তা এখানে হবে না। ভয়, ঈর্ষা ও ভালোবাসা, ঈর্ষাও এর মধ্যে ঢোকে না। ভয়, সহানুভূতি ও ভালোবাসা, সহানুভূতিও হবে না। তাহলে এখানে অপশন এ কারেক্ট। ভয়, রাগ ও ভালোবাসা, এইগুলো হচ্ছে মনোবিদ ওয়াটসনের মতে আবেগমূলক 3টি মূল প্রতিক্রিয়া। এটাই ছিল আজ আমাদের শেষ প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। ধন্যবাদ।